কথা হচ্ছে ভাঙা কাঁচ এবং ভাঙা মন কখনো জোড়া লাগে কিনা। আমরা জানি ভাঙা কাঁচ এবং ভাঙা মন জোড়া লাগে না, যদি না ফেভিকলের আঠা দিয়ে সেটা একটা চেষ্টা করা হয়। এখন ফেভিকলের আঠা দিয়ে চেষ্টা করা হয়েছে কিনা গত ৩-৪ দিনের যে সংকট বলা হচ্ছে, এই সংকট ১৯৭২ সালের পর বাংলাদেশ রাষ্ট্র একেবারেই খাদে পড়ে যাওয়ার মতো এত বড় সংকট আসেনি। কেন? সেটি হলো পরিস্থিতি এমন যে বাংলাদেশের আগে কখনো এই ধরনের একটি ম্যান্ডেটবিহীন অর্থাৎ সংসদবিহীন সরকার দায়িত্বে এবং সেই সরকারের সাথে বড় বড় রাষ্ট্রের যে স্টেক হোল্ডার তাদের দূরত্বের কারণে যেই শূন্যতা এবং রাষ্ট্র বেদখল হয়ে যাওয়া, সার্বভৌমত্ব নষ্ট হওয়া, বিদেশি শক্তির এইখানে কিংবা অশুভ শক্তির রাষ্ট্র ক্ষমতা দখল করার যে সম্ভাবনা এবং অশুভ একটা সময়, এটি তো ১৯৭২ সালের পর আর আসেনি। অর্থাৎ ৭৫-এর ১৫ আগস্টে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর মোশতাকের যে সরকার, সেই সরকার ৮১ দিন ক্ষমতায় থাকার পরে ৩রা নভেম্বরে যেই অভ্যুত্থান হলো, এই ৩রা নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত একটা সমস্যা সংকুল সময় ছিল। ৭ নভেম্বরে জিয়াউর রহমানকে যখন উন্মুক্ত করে সিপাহী জনতার বিপ্লব তৈরি করা হলো, তারপরে রাষ্ট্রে আস্তে আস্তে সিস্টেমেটিক ধারায় আসতে শুরু করলো। কিন্তু ৩ থেকে ৭ নভেম্বর যেই অনিশ্চয়তার টেনশন ছিল, এই রাষ্ট্র বেদখল হয়ে যেতে পারত আরো অনেক অশুভ শক্তির কাছে। বাংলাদেশেও শেখ হাসিনা পতনের পর ১০ মাসের মাথায় এসে ইউনূস সরকারের সাথে যে টানাপোড়েন তৈরি হয়েছে বড় স্টেক হোল্ডারদের, এবং সেখানে একটা যুদ্ধংদেহী মনোভাব দেখা যাচ্ছে উভয় পক্ষ থেকে, বিশেষত সরকারের তরফ থেকে যারা দায়িত্বে আছে, বিশেষত ডক্টর ইউনূসের মতো এত প্রবীণ একজন ব্যক্তি, বিশেষত তার মতো শান্তিতে অগ্রদূত হিসেবে পরিচিত একজন ব্যক্তি, বিশেষত সর্বজন শ্রদ্ধেয় মনে হচ্ছিল ক্যাপাবল একজন ব্যক্তি, যখন তার কথাবার্তা এবং উপদেষ্টা পরিষদের বৈঠকের বক্তব্য সাংঘর্ষিক হয় এবং যুদ্ধের উন্মাদনা তৈরি করে, তখন তো বলতেই হবে যে এই ভাঙা মন এবং ভাঙা কাঁচ জোড়া লাগানোর জন্য দৃশ্যত কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত আসেনি। রাজনৈতিক দলগুলো তাদের মনোভাব কিংবা রাজনৈতিক দল হিসেবে বিএনপি তারা এগিয়ে এসেছে কিনা সরকারকে সহযোগিতা করতে, সরকার এগিয়ে এসেছে কিনা বিএনপির অবিশ্বাস দূর করতে, সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে দূরত্ব যেসব ইস্যুকে কেন্দ্র করে সেগুলোকে সরকার আমলে নিয়েছে কিনা। তো রাষ্ট্রের ৩টি বড় স্টেক হোল্ডারকে আপনি আমলে না নিয়ে এই রাষ্ট্র পরিচালনার যে স্বপ্ন এবং এই রাষ্ট্র আপনি পরিচালনা করতে পারবেন বলে মনে হচ্ছে? আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে ডক্টর ইউনূস আর এটিকে টেনে নিতে পারবেন। কেন টেনে নিতে পারবেন না? কারণ হলো ডক্টর ইউনূসের সংকট একটি জায়গায়, সেটি হলো সমস্যা ডক্টর ইউনূস নিজে এবং তার যে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত যে ধারণা, সেই ধারণার ত্রুটির কারণে। আমি সেটি আজকে আলোচনা করব ভাবনা রিলোডেডে। আমি যখন আলোচনা করছি তখন ছোটখাটো কয়েকটি রাজনৈতিক দলের সাথে এখনো মিটিং হয়েছে প্রধান উপদেষ্টার, কিন্তু এই মিটিংটা হয়েছে গতকাল, শুরু হয়েছে অর্থাৎ ২৪ মে শনিবার। এই ২৪ মে শনিবার বিএনপি, জামায়াত এবং এনসিপি বড় ৩টি দলের সাথে আলোচনা করেছে। আপনারা এরই মধ্যে অবগত হয়েছেন দলগুলোর দাবি কি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এই মিটিং শুরু করার আগ দিয়ে সরকার একটা বিবৃতি দেয় এবং সেই বিবৃতিতে স্পষ্ট বার্তা, সেখানে সমঝোতার বার্তা কিংবা সমস্যাকে আমলে নেওয়ার বার্তা এসেছে বলে আমার মনে হয়নি। বরঞ্চ মনে হয়েছে যে তিনি জনগণের কাছে অভিযোগ দায়ের করেছেন। কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন? রাষ্ট্রের ২ বড় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। এর সাথে গণমাধ্যম আরো একটি বড় এস্টাবলিশমেন্ট, রাষ্ট্রের ৩টি বড় এস্টাবলিশমেন্টের বিপক্ষে দাঁড় করানোর কিংবা দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ডক্টর ইউনূস শুধুমাত্র তার চোখ দিয়ে ছাত্রদের কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিংবা এনসিপি যেভাবে বাংলাদেশ রাষ্ট্রটাকে দেখে, সেই দেখাটা বাস্তবায়ন করতে চাইছেন ডক্টর ইউনূস। তো চিফ অ্যাডভাইজারের অফিস থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর যে বিবৃতিটা দেয়া হয়, বিবৃতি দেওয়া হয় কখন? যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা বসবে তার আগে, পরে না, আগে। এবং সেইটা দিয়ে এক ধরনের বার্তা, তিনি সংঘর্ষের বার্তা ছড়িয়ে দিয়েছেন। শুধু বিবৃতির মধ্যে না, বিবৃতির পরেও দিয়েছেন যখন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হচ্ছে তখনও। সেটা বেরিয়ে এসেছে কোথায়, কোন তথ্যের ভিত্তিতে? দেখুন, শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের যে অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আরোপিত
3টি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার এবং বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে যে বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত, এখতিয়ার বহির্ভূত বক্তব্য, শব্দ দুটি খেয়াল করবেন। প্রধান উপদেষ্টার পেজ থেকে, সরকারি পেজ থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে দেওয়া বিবৃতিতে যেই কথা শব্দগুলো ব্যবহার করা হয়েছে, স্পষ্টতই এটি হলো সাংঘর্ষিক এবং যুদ্ধ উন্মাদনার শামিল। বলা হয়েছে যে অযৌক্তিক দাবি দেওয়া এবং উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ তৈরি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখন অযাচিত দাবি দাবা, রাষ্ট্র পরিচালনায় 18 কোটি মানুষের দেশে অযাচিত দাবি দেওয়া থাকবে, সেটাকে ব্যালেন্স করে চলাই রাষ্ট্রনায়কের কাজ। রাষ্ট্রনায়ক যদি দাবি দেওয়াকে অযাচিত মনে করেন, তাহলে তো তার আর রাষ্ট্র পরিচালনার নৈতিক ভিত্তি থাকে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এখতিয়ার বহির্ভূত বক্তব্য বলতে সরকার কি বলতে বুঝিয়েছে সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের ধারণা হয়েছে, আমরা মোটামুটি নিশ্চিত, এখতিয়ার বহির্ভূত বক্তব্য বলতে তিনি মূলত বুঝিয়েছেন সেনা প্রধানের যে সেনাবাহিনীর উদ্দেশ্যে দেওয়া যে বক্তব্য, যে সরকারের ম্যান্ডেট নাই করিডোর এবং বন্দর দেওয়া, এই বিষয়টাকে এখতিয়ার বহির্ভূত বলছেন কিনা যদি বলে থাকেন, তাহলে তো স্পষ্টতই এটা সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ করে। ডক্টর ইউনূস তার শক্তিমত্তা পরীক্ষা করতে চেয়েছেন। এরপরে তিনি লিখেছেন, দেশকে স্থিতিশীল সাকরে নির্বাচন, বিচার ও সংস্কার কাজে এগিয়ে নিতে এবং চিরতরে এদেশ থেকে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। কি সরকারের অবস্থান? বলছে, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। খুবই গুরুত্বপূর্ণ কথা লিখছেন যে বিদেশি শক্তির সকল ষড়যন্ত্র এবং বিদেশি শক্তির কারণে। তো এখানে বিদেশি শক্তি বলতে কোন শক্তি? ফ্রান্স থেকে যে শক্তি সরকারকে প্রতিনিয়ত ইনস্টিগেট প্রভোকেট করছে, লেনদেব দর্জির শক্তি, সেটা বিদেশি শক্তি? না ডক্টর ইউনূসের ভাষায়, ডক্টর খলিলুর রহমানের ভাষায় বিদেশি শক্তি মানে ভারতের এর যে এজেন্ট বাংলাদেশে আছে, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে তারেক রহমান, খালেদা জিয়া এবং বাদবাকি সবাই, তাদেরকে বিদেশি শক্তি, সরাসরি ভারতকেই বিদেশি শক্তি বলা হচ্ছে, কিংবা আওয়ামী লীগকে, পতিত আওয়ামী লীগকে বিদেশি শক্তি বলা হচ্ছে। তো এইগুলো একেবারেই ধোঁয়াশে একটা কথা। বিদেশি শক্তির কথা বলে নিজের যে অপারগতা, নিজের যে সমস্যাটা কিভাবে তৈরি করলেন ডক্টর ইউনূস, সেটি পাশ কাটিয়ে যাওয়ার যে প্রবণতা, এটি কোনো সুবোধ এবং সজ্ঞানী মানুষের কাজ হতে পারে না। বিশেষত ডক্টর ইউনূসের মতো এরকম 80 ঊর্ধ্ব মানুষ এইভাবে ভাবনা ভেবে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে আমার জানা নেই। এবং রাষ্ট্র পরিচালনা করবেন বলে তিনি যে বসে আছেন এমনটা না, আমার মনে হয় তিনি রণে ভঙ্গ দিবেন এবং সেটার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। আমি যখন আলোচনা করেছি বিচারপতির সাথে, তিনি প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন, আমি জানি না কি, কিন্তু তিনি হুমকি তো দিয়ে রেখেছেন যে বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন, স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। সরকার জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে। এখন জনগণকে সঙ্গে নিয়ে সরকার সিদ্ধান্ত নিবে কোন প্রক্রিয়ায়, কিভাবে, জনগণের সিদ্ধান্ত সরকার জানবে কিভাবে, সেটা জানার জন্য প্রয়োজন হলো ম্যাস আপরাইজিং দরকার। এখন ঢাকা শহরে লক্ষ লক্ষ জনতা রাস্তায় নেমে আসবে এবং ডক্টর ইউনূসকে বলবে যে না, আপনার প্রতি আমাদের আস্থা আছে, আনলেস আনটিল গণভোটের যদি কোনো বিধান এই সরকার জোর করে চাপিয়ে দেয়, এবং সেটা চাপিয়ে দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তো ডক্টর ইউনূস চেয়েছিলেন, তার জন্য বৃহস্পতিবারে যখন তিনি বললেন, সংবাদ চাউর করলেন যে না, তিনি আর থাকবেন না, তো সেই থাকা না থাকার যেই সময়টা এসেছে বৃহস্পতিবার, স্বভাবতই শুক্রবারে লক্ষ মানুষ রাস্তায় নামে ঈদের জুমার নামাজ পড়তে। তার একটা অংশ এবং ইসলামিস্টরা যদি
শাহবাগ এবং অন্যান্য জায়গা অচল করে দিয়ে ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানাতো, সেটা একটা বিষয় মেসেজ যেত, সেটা হয়নি। বরঞ্চ আমরা কি দেখলাম, শনিবারে মার্চ ফর ইউনূস নামে একটা কর্মসূচি ঘোষণা হয়েছিল। চারি দিক থেকে আমি শুনছিলাম ঢাকায় লোক আসছে, কিন্তু পরে দেখলাম সেখানে 15 থেকে 20 জনের বেশি হয়নি। তো ডক্টর ইউনূস এখন এই যে একটা সাংঘর্ষিক অবস্থানে চলে গেলেন কিংবা সাংঘর্ষিক অবস্থান ব্যক্ত করলেন, কিভাবে ব্যক্ত করলেন? রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং এর আগে, যেখানে বিএনপি এগিয়ে এসেছে, সরকার তাদেরকে এতদিন পর, আপনারা জানেন ওইসব সংবাদ যে বিএনপি এতদিন ধরে সরকারের সময় চাচ্ছে, 5 দিন ধরে চেষ্টা করছে, সরকার সময় দেয় না। এনসিপি 5 ঘন্টার মধ্যে সরকারের সাথে মিটিং এর শিডিউল পেয়েছে। তো সেই জায়গায় বিএনপিকে যখন আলোচনা করার জন্য ডাকা হলো, তারা শুরুতে সিদ্ধান্তহীনতায় থাকলেও পরে তারা 4 সদস্যের দল এগিয়ে এসেছে, স্পষ্ট দাবি দেওয়া নিয়ে এগিয়ে এসেছে, এবং আসার আগে তারা যেই 3টি বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন, সেটা হলো নির্বাচনের রোডম্যাপ, অর্থাৎ তারিখ ঘোষণা করতে হবে। সেটা ডিসেম্বর হোক, সেটা 2-1 মাস পরে হোক, কিন্তু তারিখ ঘোষণা করতে হবে, সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে, এবং বিচার প্রক্রিয়া কিভাবে হবে, কোনভাবে হবে, রোডম্যাপ ঘোষণা করতে হবে। অনন্তকাল সময় দিয়ে বসে থেকে এই 3টার জন্য চাতক পাখির মতো বিএনপি বসে থাকবে না। তো এবং এটার বাইরে তাদের কি দাবি? সরকারের 2 জন উপদেষ্টা আর খলিলুর রহমান, একজন স্পেসিফিক ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ করতেই হবে। আমরা কি দেখলাম? সরকারের উপদেষ্টাদের একজন আসিফ মাহমুদকে নিয়েই ডক্টর ইউনূস বৈঠক করেছেন। ডক্টর খলিলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত। তো দল হিসেবে বিএনপি তার ইচ্ছা পোষণ করেছে কিনা সরকারকে সহযোগিতা করার জন্য? করেছে। সরকার কি দৃশ্যত কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? না, সরকার দৃশ্যত পদক্ষেপ নেয়নি এখন পর্যন্ত। তারা এই যে মিটিং করছে এবং মিটিং এর আগ দিয়ে যেই বক্তব্য উপদেষ্টা পরিষদ দিল, সেটি মূলত একটা, এটাকে কি বলে, একটা শো আপ করা, যে না ঠিক আছে, তোমরা যেসব কথাবার্তা বলছো আমরা যে খুব বেশি আমলে নিচ্ছি এমন না, আমরা আমাদের কাজ করব। করতে গিয়ে তিনি কি বলছেন? এমন না যে আমি যে কোনোভাবেই এই কাজকে এগিয়ে নেব, নো। তিনি বলছেন আমি জনগণকে নিয়ে সিদ্ধান্ত নিব যদি আমাদেরকে অসম্ভব করে তোলা হয়। স্পষ্টতই আবেগ, স্পষ্টতই একটা অনুরাগ, স্পষ্টতই একটা সংঘাতের দিকে ঠেলে দেওয়া। জনগণ বলতে তিনি তার সমর্থক গোষ্ঠী এবং রাজনৈতিক দল বিএনপি এবং সেনাবাহিনী, এই 3টা শক্তির রাজপথের সংঘর্ষকে কি তিনি উস্কে দেওয়ার কথা বলছেন কিনা? সেটা যদি হয়ে থাকে, প্রথম তো 2-3 দিনেই তো আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের সমর্থনে কোনো রাস্তায় কোনো মানুষ নেই। তাহলে তারই কি তিনি পরাজিত হয়েছেন? না, তিনি পরাজিত হননি। তিনি এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন কিভাবে এই বিনি সুতার মালাটা গাঁথা যায়। অবিশ্বাস, সন্দেহ এবং এই যে ভাঙা মন এবং ভাঙা কাজ, সেটি জোড়া লাগানোর জন্য তিনি হয়তো চেষ্টা করছেন, কিন্তু তার হাতে যে ফেভিকলের আটা আছে, অর্থাৎ দৃশ্যত পদক্ষেপ। কি দৃশ্যত পদক্ষেপ? অন্তত একজন ছাত্র 2 উপদেষ্টা দরকার নাই। ডক্টর খলিলকে তো তিনি সাইড করতে পারতেন, তিনি করেন নাই। ফেভিকলের আটা তিনি লাগান নাই এখানে। দৃশ্যত পদক্ষেপ কি? একটা রোড ম্যাপ না হইলেও দিন তারিখ দেওয়া, যে না ঠিক আছে, জানুয়ারির 15 তারিখে সম্ভাব্য নির্বাচন, ডিসেম্বরের 26 তারিখে সম্ভাব্য নির্বাচন, বলেন নাই? সেই পুরাতন ভাঙা রেকর্ড ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই হবে। তো এখন এই অবস্থায় ফেভিকলের আঠা যদি মাঠে না থাকে, তাহলে মন জোড়া লাগবে কিভাবে? এবং সেই মন জোড়া না লাগলে ডক্টর ইউনূস রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? ইতিমধ্যেই আমি যখন আলোচনা করছি, এনবিআর কার্যত বন্ধ, সচিবালয়ের কর্মচারীরা বিক্ষোভে, প্রাথমিক শিক্ষকরা আবার রাস্তায় নামছে। ডক্টর ইউনূসের কি হিসাব আছে? বাংলাদেশ রাষ্ট্র কিভাবে চলে, রাজনীতির কূটচাল কিভাবে চলে, সেই কূটচাল এবং রাজনীতি কিভাবে চলে সেটা না জানার প্রেক্ষিতে তিনি দ্বন্দ্বে জড়িয়েছেন রাষ্ট্রের 3 বড় স্টেক হোল্ডারের সাথে, স্টাবলিশমেন্টের সাথে। একটা হলো রাষ্ট্রের সেনাবাহিনী, যে সেনাবাহিনী দৃশ্যত একটি কু করে ফেলেছে, রক্তপাত হয়নি, কিন্তু সরকারকে বলে দিয়েছে তুমি এখান থেকে এই পর্যন্ত যেতে পারবে, এটার বাইরে আর কিছু করতে পারবে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। রাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তাদেরকে আস্থায় না রেখে, ডক্টর ইউনূস তাদের সাথে হস্টাইল মনোভাব পোষণ করে রাষ্ট্রের সবচেয়ে অন্যতম বড় স্টেক হোল্ডার এবং স্টাবলিশমেন্ট
বিএনপি যদি তার বিরুদ্ধে চলে যায়, ডক্টর ইউনূস কিভাবে মোকাবেলা করবেন প্রতিদিনের বিদ্রোহ এবং প্রতিদিনের যেই ঝামেলা? আরেকটা বড় এস্টাবলিশমেন্ট কি? বড় এস্টাবলিশমেন্ট হচ্ছে গণমাধ্যম। সে গণমাধ্যমে ডক্টর মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান আমাদের দেশের সম্পাদক, তিনি কিছুটা ইউনূসের পক্ষে থেকেও লিখেছেন যে এটি দুর্বল ল্যামডাকে পরিণত হয়েছে এই সরকারকে টেনে নেওয়ার আর কোনো কারণ আমি আর দেখছি না। তিনি অনুযোগ থেকে বলেছেন, তিনি ইউনূসেরই লোক। কিন্তু এর বাইরে রাষ্ট্রের যে সবচেয়ে বড় গণমাধ্যমের যে শক্তি কিংবা রাষ্ট্রের স্টেক হোল্ডার, স্টাবলিশমেন্ট স্টেক হোল্ডার, প্রথম আলো, ডেইলি স্টার, নুরুল কবির, মতিউর রহমান, মানব জমিনের, কেউ কি ইউনূসের পক্ষে দাঁড়িয়েছে, বলছে যে আপনি সঠিক পথে আছেন? বরঞ্চ এই কাজটা যেটা শুরু করেছেন ইউনূস, তাকে দিয়েই এটা সমাপ্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। রাষ্ট্রের 3টি বড় এস্টাবলিশমেন্ট, সেনাবাহিনী, সবচেয়ে বড় রাজনৈতিক দল, গণমাধ্যম, কোনোটি ডক্টর ইউনূসের পাশে এসে দাঁড়ায়নি। ডক্টর ইউনূস এরপরও যুদ্ধংদেহী মনোভাব দেখিয়ে তিনি দেশকে অস্থিতিশীল করা, দেশকে আরেকটি অরক্তপাত করার প্রেক্ষাপট তৈরি করছেন, নাকি সবচেয়ে সুবোধ মানুষ, বিজ্ঞজন হিসেবে তার উচিত ছিল ফেভিকলের দৃশ্যমান পদক্ষেপ সামনে হাজির করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা, যদি এখনো না করে থাকে ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া, যেন একটা আস্থার সম্পর্ক তৈরি হয়, বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়, যে বিশ্বাস দিয়ে সামনে এগোনো যাবে। আমরা এখনো চাই ডক্টর ইউনূস যেই কাজ শুরু করেছেন তার হাত দিয়ে এটা শেষ হোক, কিন্তু এই কাজ শেষ করার জন্য অনন্তকালের সময় ডক্টর ইউনূসের হাতে নেই, অনন্ত ম্যান্ডেট ডক্টর ইউনূসের হাতে নেই। এই ম্যান্ডেটটাই ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ড্রব্যাক। অর্থাৎ তিনি ভেবেছিলেন যে তার অনন্তকাল সময় আছে, অনন্তকালের ম্যান্ডেট আছে। সেই লেখাটি আমি পড়ব এইটার 2য় পর্বে, সাথে থাকুন।